নমস্কার, শোনাচ্ছি লেখিকা আশাপূর্ণা দেবীর মিত্তির বাড়ি। আজ উপন্যাসের দ্বিতীয় পর্ব। অরুণেন্দু ডাক্তার। নেহাত সদ্য পাশ করাও নয়, ইতিমধ্যে প্র্যাকটিসটা জমাইয়া লইয়াছে বেশ। সারাদিন অনেকগুলা রোগী আর সারা রাত্রি একটিমাত্র রোগিণী লইয়া সে রীতিমতো সুখেই আছে বলা যায়। তবে অলকার রোগটা অদ্ভুত। স্বামী যতক্ষণ কাছে থাকে ততক্ষণই তার যত পাগলামি, রাগ, অভিমান, কান্নাকাটি, মাথা ধরা, বুক ধরফর আর মূর্ছা সব কিছু লক্ষণ তার দেখা দেয় স্বামীকে হাতের গোড়ায় পাইলেই। যে ডাক্তার নিজে স্ত্রীর অসুখ ভালো করিতে পারে না, কোন মুখে সে পরের অসুখ সারাইবার দায়িত্ব নিতে যায়? বারবার এই কূট প্রশ্নটি করিতে থাকে অলকা। তবু অরুণেন্দু রাগিতে জানে না, সমস্ত কটুকাটব্য সহাস্যে হজম করিয়া লয়। অমৃতং বালভাষিতম হিসাবে মাথার যন্ত্রণায় যখন ছটফট করিতে থাকে অলকা, নয়তো বুকের ধরফরানিতে বসিয়া থাকিতে পারে না, তখন অনায়াসে সোডিবাইকার্বের ব্যবস্থা দিয়া হাসিতে হাসিতে ক্লাবে চলিয়া যায় অরুণেন্দু। ফিট হইয়া পড়িয়া থাকিলে উমা শশীকে নয়তো শান্তিকে ডাকিয়া বলে, দেখ তো তোদের বৌদি আবার তাই হলো বুঝি, পাখাটা খুলে দে দিকিন, মেলা জল টল দিসনি, সর্দি হবে। অতএব সুখে থাকিতে তাহার বাধা নাই। অনিরুদ্ধর যেমন কিছুতেই আনন্দ নাই, অরুণেন্দু তেমনি সব কিছুতেই আমোদ। বাড়িতে একটা বড় মাছ আসিয়া পড়িলেও অরুণেন্দু স্ফূর্তির মাত্রা এত প্রবল হয়, মনে হয় বড় রুই মাছের মুড়োর অভাবেই এতদিন আধমরা হইয়াছিল অরুণেন্দু। পথে ঘাটে অরুণেন্দুকে দেখিয়াছে মিনা, তবে বাক্যালাপের প্রয়োজন হয় নাই কখনো। মিত্তির বাড়িতে বেড়াইতে আসিবারও প্রয়োজন অনুভব করে নাই। তবে আজ নিতান্তই গরজ লইয়া আসা। নিজের গরজ না হোক, পরের গরজেও দায় পড়িয়া আসিতে হইয়াছে। মিত্তির বাড়ির বৈঠকখানার দরজায় আসিয়া একবার মনে করিল, দূর হোক, ফিরিয়াই যাই, কি দরকার? মাধবীর মা নিজেই যখন আবশ্যক অনুভব করেন নাই। কিন্তু না, ডাকিতেই বা বাধা কি? সে তো পর্দানসীন নয়। তাছাড়া নিজের জন্য অনুগ্রহ প্রার্থনা করিতে যে কুণ্ঠা, সেটাকে সে মনে আসিতে দিবে কেন পরের বেলায়? অবশেষে দ্বিধা কাটাইয়া একটা ছোট ছেলেকে ডাকিয়া সোজাসুজি প্রশ্ন করে, তোমার কাকা বাড়ি আছেন? যে কাকা ডাক্তার? এটা আমার মামার বাড়ি, গম্ভীর মুখে উত্তর করে ছেলেটি। কাকা আসবে কোত্থেকে? কৌতুক লাগে। মিনা হাসিয়া ফেলিয়া বলে, আচ্ছা বেশ, মামাও তো আছেন ডাক্তার। থাকবেন না কেন, সেজো মামা তাহলে কি? বলিয়া হাতের লেত্তি ও লাট্টুর উপর গভীর মনঃসংযোগ করে ছেলেটি। ভদ্রমহিলাকে আর বেশি গ্রাহ্য করে না। সহবত শিক্ষার বালাই বিশেষ নাই, থাকা সম্ভবও নয়। নানা বয়সের অনেক ছেলে মেয়ে জঙ্গলের আগাছার মতো যেদিকে সেদিকে শাখা মেলিয়া যথেচ্ছভাবে বাড়িয়া ওঠে মাত্র। খাওয়া পড়া, মাস্টার, স্কুল প্রভৃতি ব্যাপারে ত্রুটি অবশ্য বিশেষ নাই। কার্পণ্য যে খুব আছে এমন নয়, কিন্তু গড়িয়া তোলা সে যে সম্পূর্ণ আলাদা কথা। গোয়ালের গরুকে হঠাৎ মানুষ করিতে চাহিলে তো চলে না, সুযোগ কোথা? তাছাড়া মানাইবে কেন? এতগুলি বাঁকাচোরা অসমাপ্ত নমুনার মাঝখানে নিজস্ব একটিকে হঠাৎ সুন্দর সম্পূর্ণ করিয়া তুলিবার বায়না লইলে আশেপাশের লোক কখনো ক্ষমা করে? নিন্দনীয় ব্যাপারে নিন্দা তাহারা করিবেই। অতএব কেষ্টর জীব কেষ্ট বুঝিবেন, তাই বলিয়া নিজের সুনামের ক্ষতি? সর্বনাশ! ইচ্ছা থাকিলেও ছেলে মেয়ের ভবিষ্যৎ সম্বন্ধে বিশেষ কোনো চিন্তা মনের মধ্যে ঠাঁই দিতে পারে না কেউ। এক্ষেত্রে ছেলেরা ক্লাস প্রমোশন পাইলেই যথেষ্ট। নম্বর বেশি পাইলে পুত্রগর্ভে স্ফীত হওয়াও চলে। আর মেয়েরা, সে তো পরের ভোগের জন্য। মেয়ে দেখাইবার কালে বলিবার মতো দু চারটি জিনিস শিখিয়া রাখিলেই ঢের। তাই এবাড়ির মেয়েরা নেহাত ফেলনা নয়। সুক্ত মোচারঘণ্ট রাঁধিতেও হারে না। আবার বক্স হারমোনিয়াম কোলে টানিয়া অর্ধ এলায়িত ভঙ্গিতে বসিয়া রবীন্দ্রসঙ্গীত শোনাইয়া দিতেও পারে। কিন্তু সে কথা থাক, বর্তমান সমস্যা এই বাড়ির মেয়েদের নয়,
ও বাড়ির মেয়ের। মিনা যে সমস্যা বহন করিয়া আনিয়াছে। ছেলেটিকে আর একবার ডাক দিয়া বলে, আচ্ছা, তোমার সেজ মামা আছেন? তিনি খুব আছেন, মনের সুখে এখন লুচির দিস্তে ওড়াচ্ছেন। চমৎকৃত মিনা বলে, তাকে একবার খবর দাওগে দেখিন, বলগে সামনের বাড়ির একটি মেয়ের হঠাৎ অসুখ করেছে, দেখতে যেতে পারবেন? ছেলেটি অসংকোচ স্বরে প্রতিপ্রশ্ন করে, ব্যাগারের তো? তাহলে ডেকে দেব না, সেজমামি আস্ত রাখবে না আমাকে। লাট্টু সম্বন্ধে আবার তৎপর হইয়া উঠে সে। হতাশ মিনা ফিরিয়া যাইতে উদ্যত হয়। ডাক্তারের উপরও বড় বেশি শ্রদ্ধা থাকে না। ঘুরিয়া দাঁড়াইতেই দেখা অনিরুদ্ধর সঙ্গে। সেই মাত্র বোধ করি বেড়াইয়া ফিরিতেছিল। মুখ চেনা থাকিলেও পথে দেখা হইলে বিনা প্রয়োজনে ভদ্রমহিলার সঙ্গে গায়ে পড়িয়া আলাপ করিবার শখ অনিরুদ্ধর নাই। কাজে অনেক সময় মুখোমুখি হইলেও পরস্পরকে পথ ছাড়িয়া দিয়াছে। কিন্তু এটা নিতান্তই ঘরের দোরের ব্যাপার বলিয়া অনিরুদ্ধ মিনার আবির্ভাবের কারণ জিজ্ঞাসা করে। মাধবীর অসুখ করেছে? হ্যাঁ, চেনেন নাকি মাধবীকে? অনিরুদ্ধ ধাতস্থ হইয়াছে, গম্ভীরভাবে বলে, পাড়ার মেয়ে, নাম চিনে রাখা আর শক্ত কি, কিন্তু ডাক্তার না নিয়েই যাচ্ছেন যে? তিনি তো শুনলাম ব্যাগারের রোগী দেখেন না, সেজমামি তাহলে আস্ত রাখেন না। একটু বাঁকা হাসি দেখা দিবে বই কি, স্বাভাবিক সেটা। ব্যাপারটা বুঝিতে অনিরুদ্ধ দেরি লাগে না। বাড়ির ছোট ছেলে মেয়েদের কারোর মুখে শুনলেন বুঝি, সেজ বৌদি পাগল। কিন্তু দাঁড়ান, আমি ডেকে দিচ্ছি। লজ্জায় তাহার দুই কান রাঙা হইয়া উঠিয়াছে। কিছুক্ষণ পরে অরুণেন্দু বাহিরে আসে, সঙ্গে সঙ্গে অনিরুদ্ধ। অরুণেন্দু স্বাভাবিক দরাজ গলায় বলিয়া ওঠে, কি ব্যাপার, অসুখ কার? সুরেশবাবুর মেয়ের? কি হলো হঠাৎ, ফেন্ট হয়ে পড়েছে? বিবাহিতা নয়? বলেন কি, ভাবিয়ে তুললেন যে। মাথা ধরে, বুক ধরপড় করে, অকারণ মন খারাপ লাগে? আহ শেষদা, কি হচ্ছে কি? আচ্ছা আচ্ছা, চলুন চলুন, কিছু মনে করবেন না। আমার ওস্তাদ ভাগ্নেটি খুব ঘাবড়ে দিয়েছিল আপনাকে, কি বলেন? ওরা সব আগামী যুগের জন্য তৈরি হচ্ছে কিনা ঘোরতর প্র্যাকটিক্যাল। শিক্ষাটা তো দিচ্ছেন বর্তমান যুগের অভিভাবকরাই। মিনার কণ্ঠে শ্লেষের সুর ঢাকা পড়ে না। শিক্ষা? পাগল হয়েছেন? ওরাই আমাদের শিক্ষা দিয়ে দিতে পারে, তবে সেজমামির কথা স্বতন্ত্র বলিয়া মুচকি হাসে। ডাক্তার ডাকিতে আসিয়া আচ্ছা কৌতুক। মিনা অরুণেন্দু শেলের চশমা পরা নিটোল মুখখানির উপর এক নজর চাহিয়া বলে, আপনিই তো সেজ মামা না? চিনেছেন তো? ভাগ্যবান লোকদের দেখলেই চেনা যায়। সুরেশবাবুর খোলা দরজার ভিতর উভয়ের অপশ্রিয়মান মূর্তি মিলাইয়া যায়। এ বাড়ির চৌকাঠে দাঁড়াইয়া অনিরুদ্ধ ভাবিতে থাকে, না, মাধবীর অসুখের কথা নয়। ভাবিতে থাকে নিজের অতীতের কথা। পদার্থবিদ্যার চর্চা না করিয়া চিকিৎসাবিদ্যা শিখিলেই বা ক্ষতি কি ছিল? সবসময় সব বুদ্ধি যোগায় না কেন? ডাক্তারকে লোকে কত সহজে অন্তরঙ্গের মতো অন্তঃপুরের দরজা খুলিয়া দেয়। এদিকে ভিতর বাড়িতে তখন এই সামান্য ঘটনাটুকু কেন্দ্র করিয়া যে আন্দোলন শুরু হইয়াছে, সেটা নেহাত সামান্য নয়। বাড়ির মধ্যে আসিয়া অনিরুদ্ধ শুধু বাড়ির ছেলেদের ভব্যতার অভাবের মূল কারণ সম্বন্ধে একটা তীক্ষ্ণ মন্তব্য করিয়া সরিয়া পড়িয়াছিল, কিন্তু পিছনে তর্ক উঠিয়াছে উদ্দাম। সেজমামি বা অলকা এহেন মিথ্যুক নিন্দেকুটে লাগানে ছেলের উদ্দেশ্যে যা মত প্রকাশ করিলেন, তাহা এই, নেহাত পরের ছেলে বলিয়াই অমন ছেলে এ যাত্রা তরিয়া গেল। অলকার নিজের ছেলে হইলে অলকা ও ছেলেকে খুঁটিতে বাঁধিয়া জল বিচুটি লাগাইত। কি হইলে কি হইত সে বিবেচনা পড়ে, কিন্তু সেই নিরবয়ব জলবিছুটির জ্বালায় যে তীরবীর করিয়া উঠিল, সে বাসন্তী, আসামি বালকের মা। শ্বশুর ঘরে অভাবের সংসার, শাশুড়ি ননন্দের গঞ্জনা ইত্যাদির ছুতোয় বছরের অধিকাংশ কাল বাপের বাড়ি কাটাইয়া যায়। কাজেই রসনাকে খাটো করিতে শেখে নাই। সবেমাত্র বালক বালিকা এবং পুরুষদের জলযোগের পাট মিটিয়া বৌঝির চায়ের আসর বসিয়াছে।
পোর্সিলেনের পেয়ালা হইতে শুরু করিয়া রংচটা এনামেলের বাটি ও কানা ভাঙা মোটা কাচের গ্লাস পর্যন্ত সবাই আছে এই আসরে। সত্যিকার ভালো পেয়ালায় চা খাওয়ার কথা এখন আর বড় কারো মনেও পড়ে না। যে কয়টা নেহাত ভালো তোলা থাকে অতিথি অভ্যাগতের জন্য। বাসনওয়ালির কাছে ছেঁড়া কাপড়ের বিনিময়ে কেনা মোটা মোটা দেশি কাপগুলা আছে পুরুষদের ভাগ্যে। মেয়েদের ভাগ্যে হাতল ভাঙা প্লেটবিহীন দু একটা সে যুগের ধ্বংসাবশেষের সঙ্গে মিশিয়াছে এ যুগের লোহার বাটি, কাঁচের গ্লাস। দ্বিতীয় মহাযুদ্ধের শিক্ষা। যুদ্ধ আমাদের শিক্ষা দিয়াছে বই কি, অনেক শিক্ষা অনেক উপকার লাভ হইয়াছে এই দ্বিতীয় মহাযুদ্ধের কাছে। ভালো মন্দ বিচারের খুঁতখুঁতুনি আমাদের ঘুচিয়াছে, সামান্যকে যথেষ্ট বলিয়া মানিতে শিখিয়াছি। তবু ওরই মধ্যে যারা নেহাতি খুঁত কাটা স্বভাবের তাদের বরাদ্দের একটু বিশেষ ব্যবস্থা রাখিতেই হয়। কাঁসার রেকাবে বসানো বাহারি পোর্সেলিনের পেয়ালাটা হাতে তুলিতে গিয়া নামাইয়া রাখিয়া বাসন্তী তেলে বেগুনে জলাশরে বলিয়া ওঠে, তা তো তুমি বলবেই বৌদি, তোমার মুখে নইলে কার মুখে শোভা পাবে এমন কথা? ছেলের মর্ম যদি বুঝতে তাহলে আর এত বড় কথা মুখে আনতে পারতে না। ভগবান কি আর সাধে বঞ্চিত করেছেন? মেজবউ নীলিমা আবার যেমন ভালো মানুষ তেমনি ভীতু। একটা প্রবল ঝড়ের সূচনা দেখিয়াই সে ব্যস্ত কাতরভাবে দুদিক সামলাইতে বসে। ও কি বাসু ঠাকুরজি, ছি, ও কথা কি বলতে আছে? তাছাড়া সেজ বইয়ের কি আর হবার বয়স পেরিয়ে গেছে? এই তো আমার বাপের বাড়ির পাড়ায়। থাক মেজদি, তোমার বাপের বাড়ির পাড়াকে আর টেনে এনে কাজ নেই, বড্ড একঘেয়ে হয়ে গেছে বলিয়া ঠোঁটের কোণে একটু বিষ হাসির আভাস টানিয়া আনিয়া অলকা চায়ের গ্লাস আর খাবারের পাত্রটা ঠেলিয়া দিয়া উঠিয়া দাঁড়ায়। এই এক পাগল, উঠে পড়ছিস কেন সেজবউ? ছি ছি, এতখানি বেলা হয়েছে, কিছু খাওয়া হয়নি? যথেষ্ট খেয়েছি, এ বাড়িতে ঢুকে পর্যন্ত বাক্যবান যা খেলাম আর খাচ্ছি, চোখে দেখবার জিনিস হলে পৃথিবী চমকে যেত বলিয়া নিজের ঘরের দিকে যাইতে উদ্যত হয় অলকা। হর্ষা মুখে টকটকে আভা দেখিয়া নীলিমার আর ভয়ের সীমা থাকে না। এই আরক্ত মুখ আর আতপ্ত কান লইয়া গুম হইয়া বসিয়া থাকিতে থাকিতে ঠিক অরুণেন্দু আসিবার প্রাক্কালে যে ফিট হইয়া পড়িবে অলকার, এ কথা তো আর জানিতে বাকি নাই তাহার। বয়সে বড় বলিয়া সেজ ঠাকুরপোর সঙ্গে কথা বলে না নীলিমা, ঘোমটা দিয়া চলে, কিন্তু ভারী মায়া হয় তার উপর। আর আশ্চর্য লাগে নিজের স্বামীর কথা মনে করিয়া। এক মায়ের পেটের সন্তান, অথচ কি আকাশ পাতাল তফাৎ দুই ভাই। তার স্বামীটি যেমনি রাগী তেমনি গোঁয়ার, রাগিলে কাণ্ডজ্ঞানের বালাই থাকে না। মেজদাদাবাবু অথবা মেজকাকা এ বাড়ির বিভীষিকা, শুধুই কি বাড়ির ছেলেপুলের আর চাকর বাকরের? নীলিমার? আমার মাথা কাও সেজবউ, এসো। নীলিমা হাত চাপিয়া ধরে ছোট জায়ের। তোমার মাথা তো বাড়ি শুদ্ধ লোকের কাছে বিকিয়ে রেখেছ মেজদি, ওতে আমার কিছু রুচি নেই, ছাড়ো, খাবার প্রবৃত্তি আর নেই। মুখের জিনিস ফেলে উঠলে মা লক্ষ্মী কুপিত হন সেজবউ, আজকের মতো। নীলিমার করুণ কণ্ঠ নির্বাক করিয়া দিয়া রঙ্গমঞ্চে উদয় হইয়াই চড়া সুরের পর্দায় ঘা দিলেন পিস্বাসুরী জ্ঞানদা। তা বাপ মা মিছা নাম রাখেন নাই, জ্ঞান দিবার ক্ষমতা তাহার আছে। খোসামত করতে তোমার লজ্জা করে না মেজ বৌমা? বলি সেজ বৌমা, রেগে ঠরঠর করে চলে যাচ্ছ যে? মেয়ে মানুষের এত অহংকার তো ভালো নয়। বাসুকে যা মুখে আসে তাই অপমান করলে, ছেলেটিকে না হোক গালমন্দ করলে, আবার তেজ দেখিয়ে খাবার ফেলে চলে যাচ্ছ কেন বাছা? অপমান আমি কাউকে করিনি, নিজের মান নিজে রাখতে জানলে অপমানই হতেও হয় না কারুর। শাড়ির আঁচলে জোরে জোরে কপালের কাল্পনিক ঘাম মুছিতে থাকে অলকা। পিসিমাকে ভয় ভক্তি সকলেই করে, করে না কেবল অলকা। বাসুকে তুমি অপমান করনি? না। চা এবং খাবারের পাত্রটা নিঃশেষ করিতে ব্যস্ত ছিল বাসন্তী। এইবার উঠিয়া আসিয়া ফোঁস করিয়া বলে, করনি? আমার ওই এক মোটা রোগা ছেলেকে জল বিচুটি লাগাবার কথা বলনি তুমি? কেন, ও কি মিছে কথা বলেছে? সেজদার রুগী এলে দূর করে দিতে বলো না তুমি? এই তো সেদিন আমার সামনে সেজদাকে বললে যত রাজ্যের ব্যাগারের রুগী দূর করে দিতে পারো না।
তোমার শেষটাকে আমি কি বলি না বলি সে কথা সমাজে ওঠে কেন বলতে পারো? আমি যদি কারোর ঘরে আগুন দিতে বলি, আমি যদি কাউকে বিষ দিতে বলি, তাতে কার কি? যাকে বলবো সে বুঝবে। কিন্তু থাক, এই রকম হারাই ডোমাই কাণ্ড করতে তোমাদের লজ্জা করে না? আমার মাথাটা কাটা যায়। আপনার শয্যায় গিয়া যেভাবে মাথাটা লুটাইয়া শুইয়া পড়ে অলকা, আশঙ্কা হয় কাটিয়াই পড়িল বুঝিবা। বাপের বাড়ি পড়িয়া থাকে বলিয়াই যে ভাজেরা এত অপমান করিতে সাহসী হয়, ভাইদের সায় না থাকিলে যে পরের মেয়ের এত দূর আস্পর্ধা সম্ভব হইত না, সেজদার মতো মেনিমুখ পুরুষের যে শাড়ি পরিয়া হেসেলে বসিলেই মানাইত, এসব বিষয়ে নিঃসন্দেহ হইয়া বাসন্তী প্রতিজ্ঞা করে এ বাড়িতে আর নয়, এমন অপমানের অন্ন যে খায় সে ইত্যাদি ইত্যাদি। এক নীলিমা ছাড়া অবশ্য আর বিশেষ কেউ ভয় পায় না। দিনে 2 বেলা এই একই প্রতিজ্ঞা করে বাসন্তী। সকালবেলাটা হেমলতা ঠাকুর ঘরেই কাটান। নিচের তলার কলহ কিচিকিচি ঊর্ধ্বলোক অব্দি পৌঁছয় না, এই সুবিধা। রোগী দেখিয়া ফিরিবার সময় মিনা দরজা পর্যন্ত আগাইয়া দিতে আসে। অরুণেন্দু ঈষৎ গম্ভীরভাবে বলে, মেয়েটিকে একটু সাবধানে রাখবেন, বড় বেশি উইক। আচ্ছা, অসুখ কি প্রায়ই হয়? না, এমনি জ্বর-টর কই হতে দেখি না তো বিশেষ, কিন্তু সাবধানে রাখার কথা বলছেন। আমি কি তার মালিক? নেহাতি পরমাত্র। তবে ভারী মায়া লাগে, ছেলে মানুষ, এত পরিশ্রম করতে হয় দেখলে অবাক লাগে। কেন বলুন তো, সুরেশবাবুর অবস্থা তো? হ্যাঁ, অবস্থা ভালোই, কিন্তু এক শ্রেণীর লোক আছে জানেন তো, যারা ব্যবস্থার গুণে অবস্থাকে দুরবস্থা করে রাখতেই ভালোবাসে। মানুষের মতো বাঁচতে এরা চায় না, শুধু বেঁচে থাকতে পেলেই সন্তুষ্ট। সত্যি বলতে কি, মোটে ভালো লাগে না আমার। চলে যেতে পেলে বেঁচে যাই, কিন্তু স্কুলটাও কাছে, তাছাড়া একখানা ঘর জোগাড় করাও অসম্ভব। সন্ধানে থাকে তো বলুন না, বেশ শান্তিতে থাকতে পারি এমনি একটি আস্তানা। মিনা সাধারণত কম কথার মানুষ। বাড়িতে এত ঘর ভাড়াটে আছে, সুরেশবাবু স্বয়ং আছেন পাশাপাশি ঘরে, কিন্তু মাসে একটা কথাও কাহারও সঙ্গে হয় কিনা সন্দেহ। অথচ অরুণেন্দুর সঙ্গে 2 দণ্ড আলাপ করিবার ইচ্ছা হয় কেন? এত অল্প পরিচয় অন্তরঙ্গের মতো সুবিধা অসুবিধার কথা জানাইবার মেয়ে তো মিনা নয়। মিনার পক্ষে একটু আশ্চর্য বই কি, ডাক্তার ভদ্রলোককে হঠাৎ ভালো লাগিয়া গেল নাকি তাহার? এমন হঠাৎ ভালো লাগা তো ভালো নয়। কালো সেলের বেষ্টনীবদ্ধ পুরু লেন্সের ভিতর হইতে চোখের দৃষ্টিটা কেমন একটু গভীর দেখায় না? মিনার মতো এমন অসাধারণত্ব বর্জিত নেহাত সাদাসিধে শ্যামবর্ণ মেয়েটির মুখের পানে অমন গভীর দৃষ্টিতে চাহিয়া দেখিবার? যখন উত্তরটা দিলে নেহাতি হালকা, শান্তির সন্ধান চান আমার কাছে? সেই যে কি একটা গল্প আছে না, কানা অন্ধকে ডেকে বলে, ভাই রে পথটা চিনিয়ে দে। তার মানে আর বুঝতে হবে না। আচ্ছা, মেয়েটি কেমন থাকে খবর দেবেন, দরকার বুঝি ওবেলা দেখে যাব একবার। নমস্কার। নমস্কার। খবর দেব যদি সুরেশবাবু এসে আমার জন্য লাঠ্য ঔষধির ব্যবস্থা না করেন। বলেন কি, অপরাধ? অপরাধ অনধিকার চর্চা। বারে মজার লোক তো, পৃথিবীটা একটা বড় গোছের চিড়িয়াখানা, কি বলেন? আচ্ছা নমস্কার, চলি। নমস্কার। আচ্ছা, একদিন স্কুল কামাই করিলে কেমন হয়? ধরো যদি আজকের এই মেঘলা দুপুরটা কাটাইয়া আসা যায় বেলুর ব্যারাকপুর বোটানিক্যাল গার্ডেনে। যাওয়ার পথটা কি নোংরা, বিশ্রী। হাজার মানুষের নিঃশ্বাসে ভারাক্রান্ত ট্রাম বাসের কথা স্মরণ করিলে ওসব কবিত্ব দাঁড়াইবার ঠাঁই পায় না। তার চাইতে মন্দ কি নিজের ঘরে অলস ভঙ্গিতে বিছানায় পড়িয়া রবীন্দ্রনাথ পড়া? আচ্ছা, ডাক্তারবাবুর স্ত্রীটি কি সত্যই দুর্দান্ত? অমন হাসি খুশি ভদ্রলোক। ডাক্তার কি বলে গেল বাছা? সিঁড়ির উপর হইতে প্রতিমার উদ্বিগ্ন কণ্ঠ শোনা যায়। কি আশ্চর্য, মিনা এমন বোকার মতো দাঁড়াইয়া আছে কেন? তাহার জন্য কেউ উৎকণ্ঠিত চিত্তে অপেক্ষা করিতেছে সে কথা খেয়াল নাই? অভ্যাস তো নাই কখনো। তাড়াতাড়ি উঠিয়া গিয়া বলে, বললেন আর কি, মানে ভয়ের কিছু নেই,
তবে একটু সাবধানে রাখবেন, বড় বেশি দুর্বল। কি জানি কিসের দুর্বলতা তাও বুঝি নে। প্রতিমা নিঃশ্বাস ফেলিয়া দীর্ঘ বিলম্বিত স্বরে কথাটা শেষ করেন। গেরস্ত ঘরের মেয়ে ডাল ভাত খাবে, খাটবে, খুঁটবে, তাই জানি। এসব যে আজকাল কি ফ্যাশানি হলো, তবু তো বেথা হয়নি। আমরা অমন বয়সে 2 ছেলের মা হয়েছি। যাকগে, ভয়ের কিছু নেই বলেছে তো। তুমি সেই ডাক্তারের পেছু পেছু নেবে গেলে, আর আসছো না দেখে ভয় মরি। আগের থেকে চেনা জানা ছিল বুঝি? চেনা জানা? কই, কেন? না তো। না, তাই বলছি। প্রতিমা এবার আর মেয়ের ঘরে না ঢুকিয়া রান্নাঘরের তদারকে যান। সেখানে ভারপ্রাপ্ত কর্মচারীর আকস্মিক অন্তর্ধানে বিশৃঙ্খলা তো কম হয় নাই। 10টা বাজিয়া গেল। 10:30টায় হাজিরা দিতে হইবে স্কুলে। কত কাজ এখনো মিনার, তাড়াতাড়ি সারিয়া নেওয়া ছাড়া উপায় নাই। পাগল তো নয় যে খামোকা কামাই করিয়া বসিবে। লোকটা অতি চামার, বুঝলি নীরু? বাড়িতে ঢুকিতেই সামনে অনিরুদ্ধকে দেখিয়া অরুণেন্দু আপন রুদ্ধ মনোভাব ব্যক্ত করে। অনিরুদ্ধ কি সেই একইভাবে পথের সামনে দাঁড়াইয়াছিল নাকি, না দৈবগতিকে আবার আসিয়া পড়িয়াছে? অরুণেন্দু জোর দিয়া বলে, সামনের বাড়ির সুরেশবাবুর কথা বলছি। না, তোমাদের শাস্ত্রে বুঝি আবার পরনিন্দা মহাপাপ। যাকগে, বরং তোদের সেজ বৌদির কাছে জমিয়ে তুলিগে, যে অ্যাপ্রিসিয়েট করবে। জমিয়ে? সেটা বোধ করি তিনি এতক্ষণে তুলেছেন। কুরুক্ষেত্রের প্রথম পর্ব হয়ে গেছে ইতিমধ্যে। হয়ে গেছে? বেশ বেশ। অনিরুদ্ধ অবাক দৃষ্টিতে সেজদার গতিভঙ্গি লক্ষ্য করে। লাফাইয়া লাফাইয়া সিঁড়িতে উঠিতেছে। সেজদা কিছুতেই দমে না কেন? সেজ বৌদিকে দেখিলে মাঝে মাঝে অনিরুদ্ধত্ব। যাক, অনিরুদ্ধর কি মনে হয় না হয় সে কথা না তোলাই ভালো। কিন্তু অরুণেন্দু এমন হাসি মুখে সহ্য করে যেন দুরন্ত শিশুর দৌরাত্ম্য উপভোগ করিতেছে। কোথায় আছে এই সহ্য শক্তির উৎস? অষ্টপ্রহর যে আবেষ্টনীতে প্রাণ হাঁপাইয়া উঠিতেছে অনিরুদ্ধর, সেখানে অরুণেন্দুকে কে যোগায় এত স্ফূর্তি? অলকা? আর কারো হাতে পড়িলে কি অলকাকে মার খাইতে হইত না, ভদ্রঘরে জন্মানোর গৌরব সত্ত্বেও? টিফিনের সময় গ্রেপ্তার করিল তটিনী বোস। এই মিনা, আজ তোর কি হয়েছে রে? কেন, কি হবে হঠাৎ? মিনা অবাক হইয়া তাকায়। হয়েছে সামথিং, 2-2বার ডাকলাম, শুনতেই পেলি না। তাহলে বোধহয় কানের দোষ হয়েছে। হুম, আমাকে ওসব বলে ভোলাতে পারবে না। চলো শুনি গে তোমার গুপ্ত কথা। তটিনী বোস টানিয়া লইয়া যায় মিনাকে বোর্ডিংয়ের দিকে। নিজে সে বোর্ডিংয়ে থাকে। খাবার ঘরে মেয়েরা হুল্লোড় শুরু করিয়াছে। পাশের একটা ছোট ঘরে যে কয়েকজন শিক্ষয়িত্রী বোর্ডিংয়ে থাকেন তাদের টিফিন রুম। মাঝে মাঝে তটিনী মিনাকে নিমন্ত্রণ করিয়া আনে এখানে। সে অবস্থাপন্ন ঘরের মেয়ে। কলিকাতার মধ্যেই নিজেদের বাড়ি, বাপ ভাই আছেন, তবু কেন যে নিজেকে নির্বাসন দিয়া রাখিয়াছে সেই জানে। প্রশ্ন করিলে হাসে, বলে বড় বেশি গোলমাল। পাচককে খাবারের অর্ডার দিয়া তটিনী বলে, তারপর বলো দেখিন কি ব্যাপার? ব্যাপার তুমিই বলতে পারো, আমি তো জানি না। আচ্ছা বেশ, দেখি আগুন কি আর চাপা থাকবে? কি পাগলামি জুড়লি দিদি, তো নিজেরই বুঝি হঠাৎ ঘরে আগুন লেগেছে, তাই সব অগ্নিময় দেখছিস? আমার? রহস্যময় হাসি হাসিয়া তটিনী বলে, এখানে সবই ভস্য, আগুন লাগবার আর কিছু নেই। এই পরমেশ্বর উড়ে, কি রেঁধেছিস আজকে? শুধু আলুর দম? ডিমের বড়া ভাজিসনি? পটল ভাজা? তাও না? ধুত্তরি! যা যা, বেশি করে দই নিয়ে আয়। এই নে টাকা। বেশি চুরি করিসনি, কম করে নিস। বাচ্চা বামুনটা হাসিতে হাসিতে ছোটে দই আনিতে। এই মিনা, ছুটিতে কোথায় যাচ্ছিস? আমি জমের বাড়ি গেলে হয়। দি আইডিয়া। তা চল বৈতরণী পর্যন্ত এগিয়ে দিই। অর্থাৎ? অর্থাৎ মহাসমুদ্রের এপার পর্যন্ত, তারপর ওপার হতে যা সঙ্গীত ভেসে আসে শোনো বসে বসে। সত্যি যাবি পুরী? কেন, যাচ্ছিস নাকি? মনে তো করছি।
ছুটিটাও বাড়ি থাকবি না? সত্যি আশ্চর্য। মার জন্যও মন কেমন করে না তোর? আমি তো ভাবি আমার যদি ঘর বাড়ি মা বাপ থাকতো তাহলে কেটে ফেললেও এই হতচ্ছাড়া কাজ করতে আসতুম না। ভালো লাগে তোর? ভালো লাগে? জমের অরুচি। তবে ছুটিটা পর্যন্ত বাড়িতে থাকতে চাস না? চাই না নয় ঠিক, বরং বলতে পারো থাকতে পারি না। আসল কথা কি জানিস? কথা অসমাপ্ত রাখিয়া বাহিরের মেঘলা আকাশের পানে দৃষ্টি মেলিয়া মৃদু মৃদু হাসিতে থাকে তটিনী। কি আসল কথা? আসল কথা হচ্ছে হিংসে। হিংসের জ্বালায় বাড়িতে টিকতে পারিনি। হাসছিস? কিন্তু মিথ্যে নয়, আমি নিজেই, কি বলে তোমাদের, মনোবিশ্লেষণ করে দেখেছি ও ছাড়া আর কোনো সংজ্ঞা দেওয়া যায় না। স্রেফ হিংসে। বৌদিরা সব উড়ে এসে জুড়ে বসে জমি জায়গা দখল করে দিব্যি জমিয়ে নিলেন। মা বাপ বুদ্ধিমানের মতো নিজেদের পরিধিটা সংকুচিত করে নিয়েছেন, আর আমার অবস্থা ত্রিশঙ্কুর মতো। চিরদিনের জায়গায় হঠাৎ নিজেকেই যেন কেমন বেমানান বাড়তি জিনিস মনে হতে লাগল। তাছাড়া অহোরাত্র ওনাদের দাম্পত্য লীলার দর্শক হয়ে থাকা সে এক সাংঘাতিক বিড়ম্বনা। বাপস, এ বাবা দিব্যি আছি, ছোটদা যে কি করে বাস করে তাই ভাবি। তা কেবলমাত্র সে লীলার দর্শক না হয়ে নিজের ব্যবস্থা করে নিলেই তো গোল মিটে যায়। ওই তো গলত তো ওইখানেই, এ হৃদয় ভস্মময়, বুঝলে? হেসে ওঠে তটিনী। কি জানি রহস্যময়ী না হতাশ প্রেমিকা, কে জানে। একলাই যাচ্ছ পুরী? সাগরকূলে বসিয়া বিরলে হেরিব লহরীমালা? না, এবারে মার সঙ্গেই যাচ্ছি। মার স্বাস্থ্যটা ইদানিং বড় খারাপ হয়ে গেছে, তাই ছোটদা যাচ্ছে মাকে নিয়ে চেঞ্জে। ভাবলাম ওর মাতৃসেবার পুণ্যটায় কিছু ভাগ বসাই, চল না আমাদের সঙ্গে। মীনা কুণ্ঠিত না হইয়া পারে না। তটিনীর সঙ্গে অবস্থার তফাৎ তাহার আকাশ পাতাল। একথা তটিনী না জানে এমন নয়, তবু কেন যে তাহাকে সমশ্রেণীভুক্ত করিতে চায়। তটিনীর মতো খুশির খেয়ালে চলিবার সামর্থ্য কি মীনার আছে? খরচ খরচা অবশ্য তটিনীই করিবে, সেটা ঠিক। বন্ধুত্বের দাবিতে কুণ্ঠা ত্যাগ করিয়া নেওয়াও গেল না হয় সেটুকু। কিন্তু শুধুই কি তাই? ছুটির 2 মাস বাজে নষ্ট করার বদলে সে একটা টিউশনি জোগাড় করিয়াছে। পড়ানোর নয়, সেলাই শেখানোর। পাকা কথা কইয়া আসিয়াছে সেদিন। তাছাড়া ছুটির মধ্যে নিজেই সে খানিকটা টাইপরাইটিং শিখিয়া লইবার মনস্থ করিয়া রাখিয়াছে। সামান্য কিছু জানা আছে, ভালোভাবে আয়ত্ত নাই বিদ্যাটা। হাতটা দুরন্ত হইলে ক্লান্তিকর দিদিমণিগিরি ছাড়িয়া কোনো অফিসেও তো কাজ জুটাইয়া লইতে পারে ভবিষ্যতে। সব ছাড়িয়া দিলেও যেটা নেহাতি তুচ্ছ ব্যাপার, অথচ তুচ্ছ করা চলে না, বসনভূষণের অপ্রাচুর্য। লোকের কাছে বলার মতো নয়, অথচ লোকের বাড়ি থাকিতে যাওয়ার পক্ষে কি প্রকাণ্ড বাধা। তার সেই স্বল্পায়তন সুটকেসটি সম্বল করিয়া পাড়ি দিলে কদিন সভ্যতা বজায় রাখা চলিবে? নেহাত স্কুলে আসার জন্য খান কয়েক সাদা শাড়ি ব্লাউজ করাইয়া রাখিয়াছে। সস্তার চটকদার পোশাকের চাইতে সাদাই ভালো এই হিসাবে। প্রজাপতি মার্কা দিদিমণিরা হয়তো অনেকেই এটা তার একরকম চাল বলিয়া গণ্য করেন, কিন্তু মীনা তো জানে মনটা তার সত্যই একেবারে সাদা মারিয়া যায় নাই। দোকানে দোকানে ঝুলাইয়া রাখা চিত্ত আকর্ষণকারী চমকপ্রদ শাড়িগুলা দেখিলে সে তাড়াতাড়ি চোখ ফিরাইয়া লয়, পাছে কাহারও চোখের সহিত তার লোভার্ত চাহনির বিনিময় ঘটিয়া যায় এই ভয়ে। কোমল উজ্জ্বল মসৃণ একখানি পছন্দসই শাড়ি কোনো অনধিকারীর অঙ্গে জড়ানো দেখিলে মুচকি হাসিয়া মনে মনে একবার নিজের সুঠাম দেহে জড়াইয়া লইয়া কল্পনায় নিজের এবং শাড়ির উভয়ের মর্যাদাই বাড়াইয়া লয়। অস্বীকার চলে না, ভদ্র সমাজে বাহির হইতে বেশভূষার দীনতায় গর্ববোধ করিবার মতো মানসিক বল তাহার নাই, কিন্তু কথাটা উল্লেখ করিবার মতো নয়। তটিনী হাসিয়া ফেলিয়া বলে, অত কি ভাবছিস বাবা? মেয়েকে যেন ফাঁসির হুকুম দেওয়া হলো। বেশ বাবু, না যাবে না যাবে, বয়ে গেল আমার, ভালোর জন্যেই বলা। দিন দিন যা শুটকি মাছ হচ্ছিস, এরপর আর বর জুটবে না। সে আশা এখনো আছে নাকি? মীনা সশব্দে হাসিয়া ফেলে।
কিন্তু শেষ পর্যন্ত তটিনীর ইচ্ছার কাছে হার মানিতে হইবে, এ মিনার অজানা নয়। কিন্তু কলিকাতা ছাড়িয়া যাওয়ার ইচ্ছায় তেমন জোর পাওয়া যায় না কেন? বাহিরের বাধাগুলি ছাড়াও আর কোনো বাধা আছে নাকি কোথাও? সেজ কাকা উত্তেজিতভাবে সিঁড়ির মুখেই আটক করেন। আজকের কাগজ দেখেছ নীরু? ভাইপোদের তিনি কদাচ তুই বলেন। বাপ কাকার সঙ্গে অন্তরঙ্গতায় এক হইয়া যাওয়ার মতো ছেলে তো নয় আজকালকার। দূরত্ব আপনি আসিয়া পড়ে। কাগজ পড়ব না কেন? পড়েছ, তাও জিজ্ঞেস করছো কেন? আশ্চর্য, তোমরা না ইয়ং ম্যান? এর চাইতে বড় ধিক্কারের ভাষা বোধ করি খুঁজিয়া পান না সেজ কাকা। অথচ কাউকে উত্তেজিত হইতে দেখিলেই ভারী আমোদ লাগে অনিরুদ্ধর। ছোট ছেলের হাত পা ছোঁড়া দেখিলে যেমন হয়, তাই নিজে সে এই সব সময় একেবারে ঠান্ডা মারিয়া যায়। উত্তেজনার ওপর বরফ জল ঢালিয়া দেবার মতো নিষ্ঠুর গোছের ঠান্ডা। ইয়ং ম্যানের পক্ষে কেন জিজ্ঞেস করা অন্যায় নাকি? সে কথা হচ্ছে না। আজকের খবরটা জেনেছ? আপনি কোন খবরটার কথা বলছেন কি করে বুঝব? রবীন্দ্র মেমোরিয়ালে কত টাকা উঠল? আরে ধেত্তারে নিকুচি করেছে রবীন্দ্র মেমোরিয়ালের। বলি সিমলের খবর দেখনি? ক্যাবিনেট মিশন যে ফেল করল। এই কথা। প্রচ্ছন্ন একটি তীক্ষ্ণ ব্যঙ্গ মুখের উপর ফুটিয়া ওঠে নিরবয়ব একটু হাসির আভাসে। সেজ কাকা মর্মাহত হইয়া চাহিয়া থাকেন। এদের সঙ্গে কথা কহিতে আসিলেই ভিতরে ভিতরে কেমন একটা সূক্ষ্ম অপমানের জ্বালা ধরে, কিন্তু ঠাহর হয় না অপমানটা করিল কখন। অথচ ঘরের ছেলেদের সঙ্গে 12 মাস কি কথা বন্ধ করিয়া থাকিবে মানুষ? বিমূঢ়ভাবে বলেন, এটা একটা সামান্য কথা হলো, তোমাদের কাছে কিছুই নয়। থিয়েটার শেষ হলে ড্রপ সিন তো পড়বেই কোনো সময়, তার বেশি আর কি। থিয়েটার, ড্রপ সিন, এসব কি কথা? অথচ প্রতিদিন কি অদ্ভুত আগ্রহে সেজ কাকা এই বৈঠক আলোচনার বিবরণ পাঠ করিয়া আসিতেছেন। মিত্রপক্ষীয় নেতার মুখ প্রফুল্ল দেখাইলে সেজ কাকা স্বর্গে উঠিয়া যান। ভারতের মালিকানা সত্ত্ব ত্যাগ করিয়া হেঁটমুন্ডে ঘরে ফিরিয়া যাইবার সময় ঋত সর্বস্ব ভূতপূর্ব প্রভুদের দিনহীন মূর্তি কল্পনা করিয়া স্ফূর্তিরাস শেষ থাকে না তাঁর। আবার অপরপক্ষীয় নেতাদের সঙ্গে কর্তাদের গলাগলির সংবাদ চোখে পড়িলেই সব উৎসাহ স্তিমিত হইয়া পড়ে। বাড়ির ছোট ছেলেরা সেদিন বেশি করিয়া বকুনি খায়। উমাশশীর ব্যবহারে আগাগোড়াই অসঙ্গতি দেখিতে পান। গত 43 দিন ধরিয়া আশা নিরাশারী নাগরদোলায় দুলিতে দুলিতে দড়ি ছিঁড়িয়া সশব্দে আছাড় খাইয়াছেন আজ। অথচ এই ভয়ঙ্কর বিপর্যয়ে এক তিল মাথা ব্যথা কাহারও নাই। হায় হায়, এরাই নাকি আবার দেশের যুবশক্তি। দুঃখিনী ভারত মাতা এদের মুখ পানে চাহিয়াই শৃঙ্খল মোচনের স্বপ্ন দেখিতেছেন। এত পরিষ্কার করিয়া না ভাবুন, এমনি একটা ধোঁয়াটে ধোঁয়াটে বিদ্বেষের ভাব সেজ কাকার উত্তেজিত মস্তিষ্কে পাক খাইতে থাকে। অনিরুদ্ধ যদি সম্মুখ হইতে সরিয়া যাইত তো ছিল ভালো, কিন্তু দাঁড়াইয়া থাকিলে কথা না কহিয়া আলোচনার মাঝখানে ছেদ টানিয়া দেওয়া যায়? তাই প্রায় বোকার মতোই প্রশ্ন করিয়া বসেন, স্বাধীনতা তাহলে চাও না তোমরা? চাইব না কেন? আপনি কি প্রাইম মিনিস্টারের পোস্ট চান না? অনিরুদ্ধ নিচে নামিতে থাকে আর অবাক দৃষ্টিতে চাহিয়া থাকেন সেজ কাকা। কতদিন আগের কথা, যখন অনিরুদ্ধর পড়িয়া যাওয়ার ভয়ে সারাদিন ধরধর করিতে হইত। এই সিঁড়ির মুখেই পাহারাদার রাখিতে হইত সর্বদা। দুরন্ত ছেলে বিদ্যুৎ বেগে হামা দিয়া ছুটিয়া আসিত সিঁড়ির ধারে। 20-22, তার বেশি নয়। কিন্তু অতই বা হইল কখন? বছরগুলা কি ঝড়ের মতো ছোটে? না, না হইবে কেন? তিনি নিজেই বা কি ছিলেন তখন? মোটা মাহিনার চাকরি ছিল, 8:30টায় ভাত খাইতেন, বাড়ি শুদ্ধ তটস্থ থাকিত তাহার খাওয়া পর্যন্ত। সেজবাবু বলিতে থরহরি কম্প ছিল সকলের। গনিয়া গনিয়া 30টি পান জার্মান সিলভারের বড় একটি কৌটায় ভরিয়া লইয়া পাকানো চাদরটি গলায় ঝুলাইয়া যখন অফিস যাইতেন, কি আত্মতৃপ্তিতেই মনটা ভরা থাকিত। মনে হইত
বিশ্বশুদ্ধ লোক যেন ঈর্ষার দৃষ্টিতে তাহার এই বিজয় অভিযানের দিকে চাহিয়া আছে। উমাশশী আসিয়া বলে, বাবা চান করবে না? ঠাকুর রাগ করছে। বাবা বিরক্ত কণ্ঠে যতটা সম্ভব তিক্ততা যোগ করিয়া উত্তর দিলেন, হচ্ছে হচ্ছে, আর সবুর সইছে না? কেউ হাঁড়ি নিয়ে বসে থাকতে না পারে, ভাত ভেড়ে ফেলে রাখোগে যাও। বাড়ি শুদ্ধ লোকের কাছে তো কুকুর হয়ে আছি, এইবার ঠাকুর চাকর শুদ্ধ ধরে জুতো মারতে চাইবে আর কি। চাইবে না কেন, সকলের প্রশ্রয় পেলে। উমাশশী বাপের উত্তাপের কারণ অনুধাবন করিতে পারে না। খবরের কাগজে সে হাত দেয় না বটে, কিন্তু নিষ্ঠার সঙ্গে পড়িলেই কি আন্দাজ করিতে পারিত কোন আশার মূলে ছাই পড়ায় এত ক্ষিপ্ত হইয়া উঠিয়াছেন তিনি, কোন স্বপ্নসৌধ ভাঙিয়া পড়ায়? স্বাধীনতার অর্থ কি উমাশশী জানে? জানে বই কি। ভাত কাপড়ের আর অভাব থাকিবে না তখন। পয়সা ফেলিলেই, কম কম পয়সা ফেলিলেই বাজারে জিনিস মিলিবে। থানের অভাবে বাপ ভাইয়ের আধ পুরনো ধুতিগুলা জড়াইয়া লজ্জা নিবারণ করিতে হইবে না। লুকাইয়া এক আধ পেয়ালা বাড়তি চা খাওয়ার মতো গুরুতর অপরাধও হয়তো ধর্তব্য হইবে না। চিনির খোঁটায় নাকের জলে চোখের জলে করিয়া ছাড়িবেন না নখুরি। ভিখারিকে এক মুঠা চাল দিতে গেলে চাল শুদ্ধ মুঠাটা চাপিয়া ধরিবেন না মেজ জেঠি, ভাবি আকালের আশঙ্কায়। এই তো স্বাধীনতার আর হাত পা আছে নাকি? তেলের বাটি আর গামছা আগাইয়া দিয়া উমাশশী এক পাশে জাঁতিয়া সুপারি লইয়া বসে। বসিয়া থাকিলেই ব্যাগার খাটিতে হয়, এই উমাশশীর ভাগ্য। বাপ প্রত্যেক কথায় খিঁচাইয়া ভিন্ন কথা বলেন না। উমাশশীকে দেখিলেই যে তাহার হাড়পিত্ত জ্বলিয়া যায়, এ কথা না বুঝিবার মতো অত নিরেট বোকা সে নয়। তবু সময় সুযোগ মিলিলেই বাপের কাছে আসিয়া বসে। পৃথিবীতে তার নিজস্ব বলিয়া, আপনার বলিয়া আঁকড়াইয়া ধরিবার আর কোনো কিছুর অভাবেই হয়তো আসে। মেজ জেঠি বলেন, ইহকালটা মিথ্যা হয়ে গেল মা, পরকালের সম্বল কিছু রাখো এই বেলা। এখন থেকে যদি গোবিন্দের চরণে আত্মসমর্পণ করতে পারো, তবে আর তোমার ভাবনা কি? পথ খুঁজে মরতে হবে না, তিনি দেখিয়ে দেবেন পথ। নিজের কাছে টেনে নেবেন বলেই তিনি তোমায় মুক্ত করেছেন। রাস্তা তো তোমার খোলা হয়ে গেছে মা। ভালো কথাই বলেন মেজ জেঠি। বাড়ি বসিয়া সাধু উপদেশ পায় উমাশশী। তবু মেজ জেঠিকে দেখিলেই কেমন যেন আতঙ্ক হয় তার। পথ কি, মুক্তি কি, কিছুই তার কাছে সহজবোধ্য নয়। এত লোক থাকিতে গোবিন্দর কেবল তাহাকেই কাছে টানিবার ইচ্ছা এমন প্রবল হইল কেন, এই রহস্য বেচারার অজ্ঞাত। কাজেই মেজ জেঠি এবং গোবিন্দ দুইটা লোককেই সে সমান সন্দেহের চক্ষে দেখে। খিচুনিটা তবু বোধগম্য জিনিস, রক্তমাংসের মানুষের কাছ হইতে আসে। বাপের কাছে বকুনি খাওয়ার পর বসিয়া বসিয়া দুই দণ্ড কাঁদাও তো চলে, সে কান্নার হিসাব দিতে তো বেগ পাইতে হয় না। কাঁদিয়া কাঁদিয়া যখন ক্লান্ত হইয়া ছাদের কোণে ঘুমাইয়া পড়ে হয়তো, তখন পিসিমা অথবা মেজ বৌদির সস্নেহ আহ্বানের মধ্যে যে শান্তি পাওয়া যায়, গোবিন্দর কাছে সে শান্তি মেলে? গোবিন্দ ভাবিতে গেলে মেজ জেঠির পূজার ঘরের পাথরের বিগ্রহটুকু ছাড়া আর কিছুই মনে আসে না উমাশশীর। সুপারি লইয়া বসিতেই আর এক দফা খিচুনি আসে। আবার এখন কানের গোড়ায় ঘ্যানর ঘ্যানর করতে এলে তো? কোনোখানে যদি একটু শান্তি আছে, 2 মিনিট বসে ভাববার জো নেই বাড়িতে। তোমাদের খাওয়া দাওয়া চুকেছে? উমাশশী জাতির শব্দটা যত সম্ভব আস্তে করিয়া চুপি চুপি বলে, ও হেসেলে নখুরির এখনো রান্নাই হয়নি। রান্নাই হয়নি কেন? কি রাজকার্যটা হচ্ছিল এতক্ষণ? বাঙালির ঘরের মেয়ে বিধবা হইলেই স্বাভাবিক নিয়মে বৃদ্ধার সামিল হইয়া পড়ে। উমাশশীর যে 22 বছরের বেশি বয়স নয়, বেশি ক্ষুধা পাইলে যে তাহার গা মাথা ঝিমঝিম করে, ঘুম পায়, সামান্য কারণে হঠাৎ চোখে জল আসিয়া পড়ে, এ কি আবার খেয়াল করিবার বিষয় একটা? নিরামিষ হেসেলের পাট চকিতে বেলা 3টা-4টা চিরকালই হয়। উমাশশীর খাতিরে তো তাহার ব্যতিক্রম হইতে পারে না, বরং সে বিষয়ে উল্লেখ করাই অপরাধ। তাই ভয়ে ভয়ে স্বর নামাইয়া পিতাকে সাবধান করে উমাশশী। আস্তে বাবা, নখুরি শুনতে পেলে রেগে বাড়ি মাথায় করবেন। কিন্তু সেজ কাকা তো আর নখুরির তাঁবেদান নয় যে চুপ করিবেন, বরং আরও চিৎকারি করেন, ওহ, বাড়ি মাথায় করবেন,
বাড়ির লোকের মাথাগুলো কিনে রেখেছেন কিনা? বলি, কি রাজকার্য হচ্ছিল যে এতক্ষণ 4টি আলো চালের পিণ্ডি রাঁধতে বেলা 2টো বাজে? চালাকি এসব ইচ্ছাকৃত বুঝি না আমি। জল খেয়েছিস সকালে? উমাশশী এই অগাধ পিতৃস্নেহের পরিচয় আনন্দিত হইবে কি শুকাইয়া কাঠ হইয়া যায়। প্রতিপল তো তোলা থাকিল উমাশশীর জন্য। যে মেয়ে মানুষ পেটের জ্বালায় পুরুষ মানুষের কাছে লাগানি ভাঙানি করিতে যায়, পেটে তাহার আগুন ধরিয়া যায় না কেন? এ প্রশ্নের উত্তর তো উমাশশীকেই দিতে হইবে। তাই বাপের কাছে একটা মিথ্যা কথাই কহিয়া বসে। খুব বেশি মিথ্যা আর কি। জল সে খায় নাই এমন নয়, কর্পোরেশনের জলের কলটার দয়া দাক্ষিণ্য এখনো বজায় আছে যে। বিরক্তভাবে ঘসঘস করিয়া তেলটা গায়ে রগড়াইতে রগড়াইতে সেজ কাকা শেষ মন্তব্য করেন, হাঁ, এ দেশ আবার স্বরাজ পাবে, মারো ঝাড়ু। স্নানান্তে ভিজা গামছাটি কাঁধে ফেলিয়া সেজ কাকা যখন একখানি পুরনো আমলের রংজলা গালচের আসনে আসিয়া গুছাইয়া বসেন, তখনকার সতৃপ্ত মুখচ্ছবি দেখিয়া তাঁর স্বরাজ পিপাসু অতৃপ্ত আত্মার কথা কল্পনা করা যায় না। বড় কাঞ্চননগরের ভারী থালা চতুর্দিকে অনেকগুলি বাটি সাজানো। নিরামিষ হেঁসেলের রান্না এতক্ষণে প্রায় শেষ হইয়াছে। দুতরফের তরিতরকারি একত্র করিলে সংখ্যায় বড় কম হয় না। চাখিয়া চাখিয়া প্রত্যেকটি বস্তুর দোষগুণের সমালোচনা করিয়া আহার পর্ব সারিতে ঘণ্টাখানেক লাগে তাহার। এ সময় কাছে আসিয়া বসেন জ্ঞানদা। স্ত্রী নাই, কাজী সংসারের খুঁটিনাটি জ্ঞাতব্য বিষয়গুলি সেজদার কর্ণগোচর করিবার দায়িত্ব লইয়াছেন জ্ঞানদা নিজে। তাছাড়া তদারক করিয়া খাওয়াইবার ভারও। সেজদার পাতেই যে ছোট টুকরার মাছগুলা পড়ে, দুধের স্বরের অভাব দেখা যায়, এসব জ্ঞানদা লক্ষ্য না করিলে করিবে কে? পাখা নাড়িতে নাড়িতে বারবার হাঁক পারেন, শাকের ঘণ্টটা কি তোমার এখনো নামেনি নবৌ? ধন্যি বাবা, কই পোস্তর বড়া দিলে না সেজদাকে? ধোকার ডাল্লা আর একটু দিয়ে যাও না গা। চিমটি কেটে অতটুকুনি বা দেওয়া কেন? এক কাঁশি ভর্তি তো হয়েছে দেখলাম। নজরকে বলিহারি যাই, একটা বই 50টা ভাসুর শ্বশুর নয়, তাই একটু যদি ছেদ্দা আছে। উমি, এই উমি, হতভাগা মেয়ে, বাপের খাওয়া দাওয়াগুলো দেখতে পারো না একটু? কেন এক টুকরো পাতি নেবু কেন? কাগজি নেবুগুলো গেল কোথায়? দুখানা কেটে দিতে পারো না? দই আনিয়েছিলে, তা আনাবে কেন? বাপের উপর দরদ কত। 24 ঘন্টা যাদের কন্যা করে মরছ, তারা তোমার সঙ্গে বাতি দেবে? দিনরাত ছেলে বইছিস কিসের জন্যে লা? মাইনে দিয়ে ঝি রেখেছে তোকে? বিবিরা সব ছেলে ছেড়ে দিয়ে অজ্ঞান হয়ে নভেল নাটক পড়ছেন, আর উনি ছেলে বয়ে মরছেন। যেমন হাবা পেয়েছে তোকে, অমন বুদ্ধি না হলে অমন কপাল হয়? সেজদার সামনে সেজদার মেয়ের ওপর দরদের অন্ত থাকে না জ্ঞানদার। অবশ্য একেবারে ভুয়োও বলা চলে না। মা মরা মেয়েটা কতকটা তো তাঁর হেফাজতেই মানুষ হইয়াছিল। শুধু উমাশশী নিজে বুঝিতে পারে না কার স্নেহ সমুদ্র কখন উথলাইয়া উঠিবে তাহার উপর, আর কখনই বা বজ্র উদ্যত হইবে। বাড়ির সকলের কথা সকলে ভুলিয়া থাকে, তাকেই বা ভুলিতে পারে না কেন? এই আশ্চর্য। তার হাসিটা নিন্দনীয়, গাম্ভীর্যটা অপরাধ, ক্ষুধাটা নির্লজ্জতা, ক্ষুধাহীনতাটা ঢং। খাটিয়া মরিলে খোসামুদে মন জোগানি, বসিয়া থাকিলে নবাবী আদিক্ষেতা। তার রোগটা অরুচিকর, দস্যির গতরটা চক্ষুশূল। তাহাকে লইয়া মাথা ব্যথার অন্ত নাই লোকের। উমাশশীর পক্ষে ঠিক কোনটা যে ন্যায়সঙ্গত স্পষ্ট করিয়া যদি বলিয়া দিত কেউ। আজ এ পর্যন্তই। উপন্যাসের 3য় পর্ব নিয়ে অন্যদিন আসব। গল্প পাঠ ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টস করতে ভুলবেন না। আজকের মতন নমস্কার।